হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে এবং এই সাবজেক্টে তোমরা 90%-এর বেশি নম্বর পেতে চাইছো, আজকে ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকে ক্লাসে তোমাদের 3 নম্বর ইউনিট অর্থাৎ 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি 6 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন, যে বিশ্বায়নের প্রকৃতি বা রূপ আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো, বা আবারও ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়নের বিভিন্ন রূপ লেখো। অ্যান্সার কিন্তু সেম, অর্থাৎ একটাই অ্যান্সার হবে। কিভাবে গুছিয়ে অ্যান্সার লিখবে দেখো ভালো নম্বর পাওয়ার জন্য। বর্তমানে আমরা এক আন্তর্জাতিক সমাজে বসবাস করছি, তাই বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকলুহান সমগ্র বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজ বা বিশ্বপল্লী রূপে বর্ণনা করেছেন। এই অবস্থায় কোনো রাষ্ট্র নিঃসঙ্গ থাকতে পারে না, মানে একা থাকতে পারে না, কারণ প্রত্যেক রাষ্ট্র বৈষয়িক উন্নতি চায়, আর এই উন্নতি করতে গেলে কোনো দেশের অর্থনীতির দরজা বন্ধ রাখলে চলবে না, বিশ্বের বাজারের দরজা খুলে দিতে হবে, তবেই মুক্ত বাতাসের অর্থনীতির বিকাশ ঘটবে। এইভাবে বাইরের জগতের কাছে দরজা খুলে দেওয়ার নাম বিশ্বায়ন। সাধারণভাবে বিশ্বায়নের শর্ত হলো মুক্ত অর্থনীতি, কিন্তু বাস্তবে অর্থনীতি ছাড়া বিশ্বায়নের প্রকৃতিতে আছে রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক। এই তিনটি রূপের সমাহার হলো বিশ্বায়ন। আর বিশ্বায়নের স্বরূপ বা প্রকৃতি নিম্নে আলোচিত হলো। প্রথম হচ্ছে অর্থনৈতিক বিশ্বায়ন। বিশ্বায়নের প্রধান রূপটি হলো অর্থনৈতিক বিশ্বায়ন, আর এই বিশ্বায়নের ফলে বাইরের জগতের কাছে কোনো দেশের অর্থনীতির দরজা খুলে দেওয়া হয়, ফলে আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা থাকে না, বিভিন্ন দেশের মধ্যে মূলধন ও শ্রমের অবাধ যাতায়াত ঘটে, বহুজাতিক সংস্থাগুলি বিভিন্ন দেশে মূলধন বিনিয়োগ করে, পুঁজি লগ্নির ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাংক প্রভৃতি গড়ে উঠেছে। তারপরে বলা হচ্ছে দেখো, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য গ্যাট চুক্তি, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রভৃতি সংগঠন তৈরি হয়েছে, আর এগুলি অর্থনৈতিক বিশ্বায়নের অঙ্গ। সেকেন্ড হচ্ছে রাজনৈতিক বিশ্বায়ন। আরেকটা তথ্য তোমাদের এখানে দিয়ে রাখি, যে আমাদের কিন্তু পেড ব্যাচ চলছে, অর্থাৎ অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো আমাদের পেড ব্যাচে, নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তোমাদের এই 4 সেমিস্টারে কিন্তু সিলেবাস অনেক বড় আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন, অর্থাৎ যেখান থেকে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়, সেগুলো তো করানো হবে, তবে ওভারঅল সিলেবাস সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা তৈরি করে দেওয়া হবে, যাতে তোমরা সমস্ত ছোট প্রশ্নের অ্যান্সার, সমস্ত বড় প্রশ্নের অ্যান্সার খুব ভালো করে লিখে আসতে পারো, কম সময়ে যাতে তোমরা তৈরি হতে পারো। এবারে রাজনৈতিক বিশ্বায়ন কি বলা হচ্ছে? রাজনৈতিক বিশ্বায়ন বলতে বোঝায় সার্বভৌম জাতীয় রাষ্ট্রের কর্তৃত্ব হ্রাস। বিশ্বায়নের পূর্বে রাষ্ট্রের মধ্যে কোনো সংস্থা সার্বভৌম কর্তৃত্বের বেড়াজাল থেকে মুক্ত হতে পারত না, কিন্তু রাজনৈতিক বিশ্বায়নের ফলে যে কোনো সংস্থা সার্বভৌম কর্তৃত্বের বাঁধন থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেকে ছড়িয়ে দিতে পারবে, রাজনৈতিক মতাদর্শের সচলতা বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে বিশ্ব রাষ্ট্র গড়ে উঠবে না, জাতিরাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকবে, তবে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ধারণার পরিবর্তন ঘটবে। এবারে সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বোঝায় সভ্যতা, সংস্কৃতি, আচার আচরণ প্রভৃতি ক্ষেত্রে মুক্ত ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের সংস্কৃতির অবাধ আদান প্রদান ঘটে, সারা বিশ্বে এক জাতীয় সংস্কৃতি গড়ে ওঠার পথ প্রশস্ত হয়। এর ফলে আঞ্চলিক ও জাতীয় সংস্কৃতির অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে। তবে সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে বিভিন্ন জাতিরাষ্ট্রের সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটে, ফলে উন্নত সংস্কৃতির সঙ্গে সবাই পরিচিত হবার সুযোগ পায়। এবার মূল্যায়ন। বিশ্বায়নের ধারণা বহুমাত্রিক, কারণ এখানে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিশ্বায়নের সমন্বয় ঘটেছে। তবে তাদের মধ্যে অর্থনৈতিক বিশ্বায়ন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। বাজার অর্থনীতি যেমন বিশ্ব সংসারের প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়েছে, তবে দেখতে হবে এর ফলে জাতিরাষ্ট্রের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, কারণ বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তুললে বিশ্ব সভ্যতার সৌন্দর্য বৃদ্ধি পাবে। এবারে আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, বিশ্বায়নের রাজনৈতিক প্রভাবগুলি লেখো। বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব, অ্যান্সারটা বুঝে নাও।
প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। বিশ্বায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিশ্ব অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতির একীভূত হচ্ছে। এই প্রক্রিয়ায় অন্যতম প্রধান রাজনৈতিক প্রভাব হল জাতিরাষ্ট্রের চিরায়ত সার্বভৌমত্বের ধারণা এবং ক্ষমতার কাঠামোর ওপর এক সুদূর প্রসারী প্রভাব। বহু শতাব্দী ধরে রাষ্ট্রের যে প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন ভূখণ্ডীয়তা এবং সার্বভৌমিকতা, তা বিশ্বায়নের যুগে চ্যালেঞ্জের সম্মুখীন। এখানে দেখো বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব। এখানে কি বলা হচ্ছে দেখো, জাতিরাষ্ট্রের ক্ষমতা ক্ষয় এবং সীমিত রাষ্ট্রের ধারণা। বিশ্বায়নের ফলে জাতিরাষ্ট্রের ক্ষমতা অনেকখানি হ্রাসপ্রাপ্ত হয়েছে। লগ্নি পুঁজির অবাধ বিচরণকে নিয়ন্ত্রণের অক্ষমতা রাষ্ট্রের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করেছে। জনসেবামূলক বা কল্যাণকর ভূমিকা ত্যাগ করে রাষ্ট্র এখন সীমিত রাষ্ট্রের ধারণায় আস্থাশীল হয়েছে, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য জনকল্যাণমূলক পরিষেবায় সরকারি ব্যয় বরাদ্দ হ্রাস এবং রাষ্ট্রীয় সংস্থাগুলির বেসরকারীকরণ ঘটাতে হয়েছে। পরের পয়েন্ট, অন্তঃসরকারি ও আন্তর্জাতিক সংগঠনগুলির ক্ষমতা বৃদ্ধি। বর্তমানে আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদির মতো অন্তঃসরকারি সংগঠনগুলি বিশ্ব পরিস্থিতির ওপর কলকাঠি নাড়ছে। এইসব সংগঠনের কাজকর্মে জাতীয় রাষ্ট্রের কর্ণধারদের ভূমিকা খুবই অকিঞ্চিতকর। বহুজাতিক সংস্থাগুলির মুনাফা বাড়াতে অনুন্নত দেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, যা তাদের রাজনৈতিক প্রভাবের একটি সুস্পষ্ট উদাহরণ। তারপর হচ্ছে কর্তৃত্বের বিকেন্দ্রীকরণ ও বহুত্ববাদী কর্তৃত্বের উদ্ভব। বিশ্বায়নের প্রভাবে ভূখণ্ডীয়তা এবং সার্বভৌমিকতা, এই দুটি প্রধান বৈশিষ্ট্যের পরিবর্তন এসেছে। রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটছে এবং বহুত্ববাদী কর্তৃত্বের উদ্ভব ঘটেছে। ন্যাটো, সিয়াটো, আন্তর্জাতিক শ্রমিক সংঘ, বহুজাতিক সংস্থাসমূহ প্রভৃতি রাষ্ট্রীয় সীমা অতিক্রমকারী সংস্থাগুলির কর্তৃত্ব সম্প্রসারিত হয়েছে এবং ওইগুলি রাষ্ট্রের কর্তৃত্বে ভাগ বসাচ্ছে। এবং পরের পয়েন্ট বা শেষ পয়েন্ট এটা আছে যে শক্তিশালী রাষ্ট্রের নজিরবিহীন আধিপত্য প্রতিষ্ঠা। বিশ্বায়নের ফলে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলেও মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের শক্তিশালী রাষ্ট্রগুলি আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র গুটি কয়েক উন্নত ধনতান্ত্রিক দেশ ছাড়া বাকি রাষ্ট্রগুলি স্বাধীনভাবে তাদের জাতীয় ও বৈদেশিক নীতি নির্ধারণ করতে পারে না। কোন দেশ কার সঙ্গে বাণিজ্য করবে বা কোন সরকার ক্ষমতায় থাকবে, এই সব ঠিক করে দেওয়ার দায়িত্ব অনেক সময় উন্নত দেশগুলি নিয়ে থাকে, যা অধিকাংশ রাষ্ট্রের সার্বভৌমত্বকে বিপন্ন করেছে। এবারে উপসংহারে কী লিখবে দেখো, উপসংহারে হচ্ছে বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব বহুমাত্রিক এবং এটি রাষ্ট্রের চিরায়ত ধারণাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। যদিও বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় ক্ষমতা ও কর্তৃত্ব ব্যাপক পরিবর্তন এসেছে এবং দুর্বল রাষ্ট্রগুলির সার্বভৌমত্ব বিপন্ন, তবুও এই মুহূর্তে জাতিরাষ্ট্রের বিলুপ্তির কোনো সম্ভাবনা নেই। তবে রাষ্ট্র এখন তার জনকল্যাণমূলক চরিত্র হারিয়ে বৈষয়িক পুঁজিবাদ ও ক্ষমতাধর রাষ্ট্রগুলির আধিপত্যের সহায়ক একটি নিয়ন্ত্রিত কাঠামোতে পরিণত হয়েছে। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর। আর প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ।